আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আইসিটি বিষয়ের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি খন্দকার তায়েব শাহরিয়ার, প্রভাষক আইসিটি, সৈয়দা সেলিমা কাদের চৌধুরী ডিগ্রি কলেজ। তো আজকের ক্লাসে আমরা কি শিখবো একটু দেখে নেই। আজকে আমরা শিখবো অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রামের ধারণা। এই জিনিসগুলো আমরা আজকে ব্যাখ্যা করতে পারবো। চ্যাপ্টার 5 এর কিভাবে অ্যালগরিদম তৈরি করতে হয়, কিভাবে ফ্লোচার্ট তৈরি করতে হয়, কিভাবে একটা সি প্রোগ্রাম তৈরি করতে হয়, এই জিনিসগুলো আমরা আজকে দেখব। এবং বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম আমরা বিশ্লেষণ করতে পারবো। তাহলে প্রথমেই দেখি অ্যালগরিদম কি। অ্যালগরিদম হচ্ছে কয়েকটি ধাপ অনুসরণ করে কোনো সমস্যার সমাধান করাকে বলা হয় অ্যালগরিদম। তাহলে ধাপ অনুযায়ী কোনো একটা সমস্যার সমাধানটাই হচ্ছে যে আপনার অ্যালগরিদম। ধাপগুলো অবশ্যই কি হবে, সুনির্দিষ্ট এবং সসীম সংখ্যক হতে হবে। আমরা পরবর্তী স্লাইডে দেখবো একটা অ্যালগরিদম কিভাবে তৈরি করতে হয়। আমরা এই জিনিসটা অ্যালগরিদমটা দেখবো। তবে আমরা এখন শুধু এটাই জানবো যে অ্যালগরিদম হচ্ছে ধাপ অনুসারে কোনো কাজ সম্পন্ন করে এবং ধাপগুলো অবশ্যই কি হবে, সুনির্দিষ্ট হবে এবং সসীম সংখ্যক হবে। তারপর দেখি ফ্লোচার্ট জিনিসটা কি। অ্যালগোরিদমের ধাপসমূহের চিত্রভিত্তিক উপস্থাপনই হচ্ছে ফ্লোচার্ট। তাহলে অ্যালগোরিদম কি আমরা জানলাম যে কয়েকটা ধাপ থাকে, ওই ধাপগুলোকে যখন আমরা চিত্রভিত্তিক উপস্থাপন করব তখন ওই উপস্থাপনটাই হচ্ছে কি ফ্লোচার্ট। আচ্ছা, যেমন আমরা এখানে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের একটা অ্যালগোরিদম দেখতে পাচ্ছি। হ্যাঁ, অ্যালগোরিদম কি বলছিলাম যে ধাপ অনুযায়ী কাজ সম্পন্ন করা। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা ধাপ আছে। তাহলে ধাপ এক কি হবে, আমরা কাজটা শুরু করব, তাই না? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ আর পাই এর মান হচ্ছে। তাহলে ধাপ 2-তে আমাদেরকে কি করতে হবে, পাই এর একটা মান দিতে হবে। আমরা জানি পাই হচ্ছে ধ্রুবক, পাই এর মান এখানে আমরা দিব 3.1416, এটা আমরা সেট করব। তাহলে ধাপ 3-এ কি হবে, আমরা ব্যাসার্ধ আর ইনপুট নেই। তাহলে আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নিব, ওই ব্যাসার্ধটার উপর ভিত্তি করে আমরা কি করব, ধাপ 4-এ ক্ষেত্রফল পাই ইন্টু আর হিসাব করি, ঠিক আছে? এবং ধাপ 5-এ কি করবো, আমরা যে রেজাল্টটা পাবো এই ফলাফলটা ছাপাবো এবং ধাপ 6-এ আমরা কাজটা শেষ করব। তাহলে দেখেন এটা হচ্ছে একটা অ্যালগোরিদম। এখানে হচ্ছে কি ধাপ অনুসরণ করে আমরা একটা সমস্যার সমাধান করলাম। সমস্যাটা কি ছিল, যে একটা বৃত্তের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। এই সমস্যাটার আমরা সমাধান করলাম কি ধাপ অনুসরণ করে। এই ধাপগুলার চিত্রভিত্তিক উপস্থাপনটাই হচ্ছে কি ফ্লোচার্ট। আমরা যদি এখন একটা ফ্লোচার্ট দেখি এই সমস্যাটার, তাহলে দেখবো এটা হচ্ছে কি আমার ফ্লোচার্ট, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট। তাহলে ফ্লোচার্টে কতগুলো প্রতীক থাকে, যেমন ফ্লোচার্টে শুরু এবং শেষ করার জন্য এরকম বৃত্ত থাকে। ফ্লোচার্টে ইনপুট নেওয়ার জন্য সামান্তরিক থাকে এবং আউটপুট দেখানোর জন্য সামান্তরিক, ইনপুট আউটপুটের কাজ করার জন্য সামান্তরিক ব্যবহার করা হয় এবং প্রক্রিয়াকরণ করার জন্য কি করা হয়, এরকম আয়তক্ষেত্র ব্যবহার করা হয়। আরো একটা সিম্বল আছে ডায়মন্ড, আর একটা সিম্বল আছে সিদ্ধান্ত গ্রহণের জন্য, ওইটা আমরা পরবর্তীতে দেখব। যখন ওই সিম্বলটা আমাদের ব্যবহার করার দরকার হবে কোনো অ্যালগোরিদমে, তখন আমরা ওই সিম্বলটা ব্যবহার করব। তবে এই অ্যালগোরিদমে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার কোনো কিছু নাই, সেজন্য এই অ্যালগোরিদমে ডায়মন্ড বা রম্বস আকৃতির যে সিম্বলটা আছে ওই সিম্বলটা এখানে ব্যবহার করতে হবে না। আচ্ছা, তাহলে এখানে আমরা শুরু করতেছি। কাজ শুরু করার জন্য আমরা এখানে শুরুটা বৃত্তের মধ্যে রাখলাম, তারপর ধ্রুবক i = 3.1416। মনে রাখবেন সমান চিহ্নের যে কাজগুলো হবে অ্যালগোরিদমে, যেখানে সমান চিহ্নের কাজ হবে ওই কাজটা হবে হচ্ছে আপনার প্রক্রিয়াকরণ, ঠিক আছে? ওই কাজটাকে সবসময় আমাদেরকে প্রক্রিয়াকরণের কাজটাকে আমাদেরকে আয়তক্ষেত্রের মধ্যে রাখতে হবে। তারপর ধাপ 3-এ আমরা কি ব্যাসার্ধ ইনপুট নিলাম, তাহলে আর ইনপুটটাকে আমরা কোথায় রাখলাম, সামান্তরিকে রাখলাম। এবং ধাপ 4-এ কি করলাম, আমরা ক্ষেত্রফল বের করলাম। তাহলে ধাপ 4-এ এখানে একটা সমান চিহ্ন আছে, মানে প্রক্রিয়াকরণের কাজ হচ্ছে। তাহলে প্রক্রিয়াকরণের জন্য আমরা এখানেও আয়তক্ষেত্র ব্যবহার করলাম। এবং ধাপ 5-এ আমরা কি করলাম, আউটপুট, মানে এর যে রেজাল্টটা বের হবে এই আউটপুটটা আমরা দেখালাম এবং সবশেষে আমরা ধাপটা শেষ করলাম। তাহলে বৃত্তের মধ্যে আমরা শেষ লিখলাম। তাহলে এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট।
তাহলে আশা করি শিক্ষার্থীরা আপনারা পারবেন। যে কোনো একটা যদি সমস্যা বলা হয় যে বৃত্তের ক্ষেত্রফল তো আমি দেখাই দিলাম, ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, যে কোনো কিছু বের করতে হলে তারপর হচ্ছে যে কোনো আপনার তাপমাত্রা পরিবর্তন, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, এরকম অনেক যে কোনো ধরনের সমস্যা সমাধানের করার জন্য আপনাকে প্রথমে অ্যালগরিদম তৈরি করতে হবে, তারপর ফ্লোচার্ট তৈরি করতে হবে। বা শুধু কখনো অ্যালগরিদম নাও আসতে পারে, সরাসরি আপনার ফ্লোচার্ট তৈরি করতে হতে পারে, বা কখনো শুধু অ্যালগরিদম আসে, বা কখনো ফ্লোচার্ট আসে, বা কখনো দুইটাই আসে। তো দুইটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করা শেষ হয়ে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রোগ্রাম তৈরি করতে হবে, সি প্রোগ্রাম, তাই না? তো প্রোগ্রাম তৈরি করার আগে আমরা জেনে নেই প্রোগ্রাম জিনিস কি। প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারকে নিয়ন্ত্রণের জন্য কোনো কম্পিউটার ভাষায় রচিত নির্দেশসমূহকে একত্রে কি বলা হয়? প্রোগ্রাম বলা হয়। কম্পিউটারকে নিয়ন্ত্রণ মানে কি? আমি কম্পিউটারকে আমার মতো করে ব্যবহার করব। আমি কম্পিউটার থেকে যে রেজাল্ট চাচ্ছি, আমি যে ডাটা ইনপুট দিব, ওই ডাটার উপর প্রক্রিয়াকরণ করে কম্পিউটার আমাকে একটা রেজাল্ট দিবে। এটাকে হচ্ছে কি কম্পিউটার নিয়ন্ত্রণ করা। তাহলে কম্পিউটারকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কি লাগবে? কম্পিউটারের সাথে কথা বলা লাগবে, তাই তো? কম্পিউটারের সাথে কথা বলার জন্য নিশ্চয়ই কি থাকবে? কম্পিউটারের একটা ভাষা থাকবে। কম্পিউটারের কয়েক ধরনের ভাষা আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো অনেক ধরনের ভাষা আছে কম্পিউটারকে নিয়ন্ত্রণ করার জন্য, এগুলাকে বলা হয় কম্পিউটার ভাষা। এই ভাষাগুলোর সাহায্যে যখন আমরা নির্দেশনা দিব কম্পিউটারকে, ওই নির্দেশনা সমূহকে একত্রে কি বলা হয়? প্রোগ্রাম বলা হয়। ঠিক আছে? তাহলে কম্পিউটারকে নিয়ন্ত্রণের জন্য কম্পিউটার ভাষায় রচিত নির্দেশসমূহকে একত্রে কি বলা হয়? প্রোগ্রাম বলা হয়। হ্যাঁ, যেমন আমরা এই যে এখন যে একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখলাম, এই এই সমস্যাটাকে আমরা প্রোগ্রামের মাধ্যমে সি ল্যাঙ্গুয়েজ দ্বারা, আমরা সি একটা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ভাষা, কম্পিউটার ভাষা যে কথা বললাম, সি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ওই একটা ভাষা, ওই ভাষাটার মাধ্যমে আমরা একটা প্রোগ্রাম রচনা করে এই সমস্যাটার সমাধান করব। ঠিক আছে? তাহলে প্রথমেই সি ল্যাঙ্গুয়েজের সাহায্যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা কম্পাইলার ওপেন করতে হবে। এখানে আমরা যে কম্পাইলারটা ব্যবহার করবো সেটা হচ্ছে কোডব্লকস। কোডব্লকস হচ্ছে একটা কম্পাইলার। বলে রাখি, সি হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা জানি কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছুই বুঝে না। তাহলে ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে 0 এবং 1 এর যে ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ, ওই মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরের কাজটা করে কিন্তু হচ্ছে আপনার কম্পাইলার। তাহলে কোডব্লকস হচ্ছে একটা কম্পাইলার। আমরা সি ল্যাঙ্গুয়েজের সাহায্যে কোডব্লকসে আমরা কি লিখবো? একটা প্রোগ্রাম লিখবো, এবং ওই প্রোগ্রামটা আমরা রান করবো। ওই রান করলে আমরা প্রোগ্রামটা কি হবে? কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত হবে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত হবে। এই কাজটা করবো হচ্ছে কি আপনার এই কম্পাইলারটা, কোডব্লকস। তাহলে আমি প্রথমে ফাইল থেকে নিউতে গিয়ে একটা এমটি ফাইল নিচ্ছি। আমি প্রথমে ফাইলটা সেভ করে ফেলি। ফাইলে গিয়ে আমি সেভ ফাইল দিয়ে আমি ডেস্কটপে আপাতত ফাইলটা সেভ করতেছি, প্র্যাকটিস নামে। আপনারা একটু ভালো মতো খেয়াল করবেন, প্র্যাকটিস বা টেস্ট নামে, টেস্ট। আর সেভ অ্যাজ টাইপ C/C++, এটা দিবেন, সেভ অ্যাজ টাইপ। তো আমি সেভ করলাম। তো প্রথমেই প্রোগ্রামিং এর শুরুতেই কম্পাইলারের সি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যে প্রোগ্রামটা তৈরি করব, প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, এরকম কিছু একটা কথা লিখতে হবে, #include stdio.h, হ্যাঁ, মেন। এখানে #include এই জিনিসটাকে বলা হয় প্রি প্রসেসর ডাইরেক্টিভ। ঠিক আছে? আমাদের প্রোগ্রামটা প্রসেস হওয়ার আগে একটা হেডার ফাইল যুক্ত করতে হবে, এটাকে বলা হয় stdio.h। এটা হচ্ছে একটা হেডার ফাইল বা লাইব্রেরি ফাইল, বা লাইব্রেরি, স্ট্যান্ডার্ড লাইব্রেরি বলা হয় এটাকে। এই হেডার ফাইলে বা স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে আপনার অনেক ধরনের ফাংশন তৈরি করা থাকে। আমি প্রোগ্রামে ফাংশনগুলো যখন ব্যবহার করব, তখন আপনারা দেখবেন printf এবং scanf, এই দুইটা ফাংশন মূলত আপনার এই হেডার ফাইলটাতে তৈরি করা আছে। তো আমাদের প্রোগ্রামে এই প্রোগ্রাম তৈরি করার আগে আমাদেরকে অবশ্যই এই দুইটা অংশ আগে লিখতে হবে। একটা কি #include stdio.h, এখানে #include এটা হচ্ছে কি প্রি প্রসেসর ডাইরেক্টিভ। আর প্রি প্রসেসর ডাইরেক্টিভ মানে হচ্ছে যে আমার প্রোগ্রামটা প্রসেস হওয়ার আগেই আমার দরকারি ফাইলগুলা যুক্ত করবে আমাদের প্রোগ্রামে, এই কাজটা। হ্যাঁ, এই #include এই কথাটা। আর stdio ডট হচ্ছে আমি আগে বললাম যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি বা হেডার ফাইল, এখানে কি করা থাকে? বিভিন্ন ধরনের ফাংশন তৈরি করা থাকে। stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, .h মানে হচ্ছে হেডার ফাইল। আর এটা হচ্ছে একটা মেইন ফাংশন। সি যেহেতু একটা স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সি একটা ল্যাঙ্গুয়েজ, আমরা সি ল্যাঙ্গুয়েজের সাহায্যে প্রোগ্রামটা রচনা করতেছি। তো
তো অনেকের হয়তো সি সম্পর্কে বেসিক আইডিয়া নেই। তো আমি সি সম্পর্কে বেসিক আইডিয়া জানার আগে আমরা যদি একটা প্রোগ্রাম সম্পর্কে ধারণাটা নিতে পারি, তাহলে আমাদের সি সম্পর্কে যে বেসিক যে নলেজটা আছে ওই নলেজটা গ্যাদার করা আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তাহলে মেইন ফাংশন সি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা সি ল্যাঙ্গুয়েজে অবশ্যই একটা কি থাকবে, মেইন ফাংশন থাকবে। এই দুইটা অংশ হচ্ছে প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ, যে হ্যাশ ইনক্লুড stdio.h এবং মেইন ফাংশন এভাবে আপনাকে লিখতে হবে। তো পরীক্ষায় যদি কখনো কোনো একটা প্রোগ্রাম আসে, আপনাকে শুরুতেই এই অংশটুকু আগে লিখে ফেলতে হবে। আচ্ছা, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা পাই নিতে হবে। পাই হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট। তাহলে এখানে আমাকে আরেকটা প্রি প্রসেসর দিতে হবে, ডিফাইন নামের একটা প্রি প্রসেসর। ডিফাইন পাই এর আমি ভ্যালু দিয়ে দিচ্ছি 3.1416। তাহলে এখানে পাইটা হয়ে যাবে কনস্ট্যান্ট। হ্যাঁ, পাইকে এটা কনস্ট্যান্ট আমরা দুইভাবে ঘোষণা করতে পারি, এভাবেও ঘোষণা করতে পারি, অথবা CONST নামে একটা কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ড দিয়েও আমরা ঘোষণা করতে পারি। আমরা পরবর্তীতে জানবো এই বিষয়গুলো আমরা যখন এই অধ্যায়টা ভালো মতো স্টাডি করবো। তাহলে এখানে আমরা পাইয়ের আমি একটা মান দিয়ে দিচ্ছি কি 3.1416। আচ্ছা, তাহলে আমার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমার এখানে দুইটা চলক লাগবে, তাই না? একটা চলক হবে বৃত্তের ব্যাসার্ধ, যে চলক যেই মানটা, যে ব্যাসার্ধটা আমরা ইনপুট নিব কিবোর্ড থেকে, এবং আরেকটা হবে যে আউটপুট। আউটপুট হচ্ছে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল যেটা, সেটা আমরা আউটপুট দেখাবো মনিটরে। তাহলে আমাদের দুইটা চলক লাগবে। তো আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধটা হবে, ওই ব্যাসার্ধের ভ্যালুটা হবে পূর্ণ সংখ্যা, ইন্টিজার। ঠিক আছে, এখানে আইএনটি কথাটা মানে হচ্ছে একটা কিওয়ার্ড, আইএনটি হচ্ছে একটা কিওয়ার্ড। এই আইএনটির কাজ কি, এই কম্পাইলারটা সেটা আগে থেকেই জানে। ঠিক আছে, এই আইএনটিটা হচ্ছে আপনার নির্দেশ করতেছে যে আর এর জন্য একটা লোকেশন নির্দেশ করতেছে। আর হচ্ছে এখানে আমার ব্যাসার্ধটা আমি আর হিসাবে প্রকাশ করছি। তাহলে ইন্টিজার আইএনটি দ্বারা প্রকাশ করলাম, আর এর জন্য একটা মেমোরিতে একটা লোকেশন বরাদ্দ করছে, বরাদ্দ করার জন্য 16 বিটের একটা লোকেশন, এবং ওই লোকেশনে যে ভ্যালুটা যাবে, আর এর মধ্যে যে ভ্যালুটা যাবে, ওই ভ্যালুটা হবে কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ইন্টিজারটা হচ্ছে ডাটা টাইপ, যা ইন্টিজার আইএনটি হচ্ছে এখানে একটা ডাটা টাইপ, যেটা মেমোরিতে আর এর জন্য একটা নির্দিষ্ট লোকেশন বরাদ্দ করছে, এবং ওই বরাদ্দকৃত লোকেশনের সাইজ হচ্ছে 2 বাইট বা 16 বিট। আচ্ছা, তাহলে আমরা আরেকটা ভ্যারিয়েবল নেই, যেটাকে আমি বলি ফ্লোট। ফ্লোট এ মানে হচ্ছে এরিয়া। হ্যাঁ, ফ্লোট জিনিসটা হচ্ছে যে ফ্লোটও একটা ডাটা টাইপ। এখানে ফ্লোট একটা কিওয়ার্ড, যেটা হচ্ছে একটা ডাটা টাইপ, যেটা নির্দেশ করবে যে আমি এতে যে মানটা রাখবো, এই মানটা কি হবে, দশমিক ভগ্নাংশ যুক্ত মান হবে। হ্যাঁ, আর এর যে মানটা হবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এর মধ্যে যে মানটা আসবে, আমি কিবোর্ড থেকে যে মানটা দিব, এই মানটা কি হবে, ভগ্নাংশ যুক্ত সংখ্যা। আচ্ছা, তাহলে আমি দুইটা চলক এখানে ঘোষণা করলাম। তাহলে মেইন ফাংশনের মধ্যে আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, চলক ঘোষণা করতে হবে। আমি এখানে দুই ধরনের চলক নিলাম, একটা ইন্টিজার টাইপ চলক নিলাম, আর একটা হচ্ছে ফ্লোট টাইপ চলক নিলাম। এখন আমি যে কাজটা করব, আমি আর এর মানটা ইনপুট নিব কিবোর্ড থেকে। সেজন্য আমি ইউজারকে, যে প্রোগ্রামটা ব্যবহার করবে, তাকে বলবো প্রিন্টএফ। প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন। প্রিন্টএফ এর মধ্যে আমি যা লিখবো ওইটাই মনিটরে কি হবে, প্রিন্ট হবে। হ্যাঁ, প্রিন্ট হবে, আমি লিখবো প্লিজ এন্টার রেডিয়াস। তাহলে প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনটা তৈরি করা আছে কোথায়, এই হেডার ফাইলে stdio.h, এই হেডার ফাইলটাতে এই ফাংশনটা তৈরি করা আছে। এই ফাংশনের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে আমি যা লিখবো সেটাই কি মনিটরে প্রিন্ট হবে। তাহলে আমি যখন এই জিনিসটা যখন ইউজার দেখবে, তখন সে স্বাভাবিকভাবেই রেডিয়াসটা ইনপুট দিবে। ঠিক আছে, রেডিয়াস মানে হচ্ছে আর। তো আর যখন সে ইনপুট দিবে, তো তার ইনপুটটা গ্রহণ করার জন্য আমরা আরেকটা ফাংশন ব্যবহার করব, যে ফাংশনটা হচ্ছে scanf ফাংশন, SCANF। scanf ফাংশনের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে যে জিনিসটা রাখা হয় সেটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার এখানে কি হবে, %d, এখানে দিতে হবে কমা দিয়ে অ্যাড্রেস। আর এখানে %dটা হচ্ছে কি, ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার মানে হচ্ছে যে মেমোরিতে যে ভ্যালুটা যাচ্ছে, আর এর যে ভ্যালুটা যাচ্ছে, ওই ভ্যালুটাকে অ্যাড্রেস করতেছে। সেজন্য এখানে অ্যাড্রেস অপারেটর দিতে হবে। অ্যাড্রেস করতেছে কি হিসাবে, একটা ডেসিমাল ইন্টিজার হিসাবে। সেজন্য এখানে কি দিতে হবে, %d। হ্যাঁ, আর যদি আমরা এখানে আর এর ভ্যালুটা যদি ফ্লোট হইতো, তাহলে আমরা দিতাম এখানে %f। যেহেতু এখানে আর এর ভ্যালুটা ইন্টিজার, সেজন্য এখানে দিতে হবে %d। তার মানে ফরম্যাটটা স্পেসিফাই করে দিচ্ছে, এই ফরম্যাট স্পেসিফায়ার, যে মেমোরিতে যে ভ্যালুটা যাচ্ছে, এই ভ্যালুটা কি হবে, ডেসিমাল ইন্টিজার।
আর এখানে অ্যাড্রেস অপারেটর দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস মানে হচ্ছে যে ঠিক আর এর জন্য যে লোকেশনটা বরাদ্দ হয়েছিল ওই লোকেশনেই ভ্যালুটা যাবে। তারপর আমরা যে কাজটা করব, আমাদের আর কিবোর্ড থেকে স্ক্যানার ফাংশনটা আর এর মানটা নিয়ে নিবে। এখন আমরা এ এর মানটা হিসাব করব, ক্যালকুলেট করব। সেজন্য আমরা সূত্রটা কি লিখবো, এ ইকুয়াল টু দিব পাই ইনটু আর ইনটু আর, হ্যাঁ, ইকুয়াল টু পাই আর স্কয়ার। এই সূত্রটা যখন আমরা লিখবো তখন আমরা পাই এর মান আমাদের দেওয়া আছে কনস্ট্যান্ট পাই, আর এর মানটা আমরা কিবোর্ড থেকে ইনপুট হিসেবে নিচ্ছি, তাহলে পাই আর ইনটু আর, এখানে আমরা এ এর মানটা পেয়ে যাবো, এর মানটা এখানে বের হয়ে যাবে। তো এর মানটা বের হয়ে গেলে আমরা এর মানটা এখন কি করব, রেজাল্ট দিব, আউটপুট হিসেবে মনিটরে দেখাবো। সেজন্য আমরা জানি মনিটরে যখন আমরা কোনো কিছু আউটপুট দেখাবো তখন আমাদেরকে যে ফাংশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি প্রিন্টএফ ফাংশন। তাহলে আমরা এখানে প্রিন্টএফ ফাংশনটা যদি আবার ব্যবহার করি, প্রিন্টএফ এরিয়া ইকুয়াল টু পার্সেন্ট এফ, হ্যাঁ, পার্সেন্ট এফ। এখানে আমরা কার মান প্রিন্ট করবো, কার মান ভ্যালুটা আমরা রেজাল্ট হিসেবে আউটপুট দেখাবো সেটা হচ্ছে এ এর ভ্যালু। তাহলে এখানে দেখেন, এখানে পার্সেন্ট এফ হচ্ছে কি এখানে ফরম্যাট স্পেসিফায়ার, হ্যাঁ, কারণ এটা হচ্ছে যে একটা আপনার কি ফ্লোট টাইপ ভেরিয়েবল। তাহলে এর ভ্যালুটা এই জায়গায় পার্সেন্ট এফ এর এই নির্দিষ্ট জায়গাতে আপনার কি হবে, প্রিন্ট হবে বা প্রদর্শিত হবে। সেজন্য এখানে ইকুয়াল টু কি দিতে হবে, পার্সেন্ট এফ। আপনারা এখানে খেয়াল করবেন যে স্ক্যানএফ এর ক্ষেত্রে আমরা চলকের মান নেওয়ার সময় আমরা অ্যাড্রেস অপারেটর ব্যবহার করছিলাম, কারণ আমরা বলে দিছিলাম মেমোরির ওই লোকেশনে আমরা ডাটাটা ইনপুট দিব। কিন্তু প্রিন্টএফ এর ক্ষেত্রে আমরা যখন চলকের মান প্রদর্শন করব তখন এখানে কিন্তু চলকের আগে কোনো অ্যাড্রেস অপারেটর দিতে হবে না, কারণ আমরা অলরেডি মেমোরির একটা নির্দিষ্ট লোকেশনে চলকের মানটা আছে, আমরা ওই লোকেশন থেকে জাস্ট মানটা নিয়ে মনিটরে প্রিন্ট করবো, এখানে কোনো কিছু অ্যাড্রেস করতে হচ্ছে না। সেজন্য প্রিন্টএফ এ কখনোই অ্যাড্রেস অপারেটর ব্যবহার করা হয় না, অ্যাড্রেস অপারেটর সবসময় স্ক্যানএফ ফাংশনেই ব্যবহার করা হয়। তো এখন এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, আপনারা দেখবেন আমি যদি প্রোগ্রামটা রান করি তাহলে এখানে বিল্ড এন্ড রান যদি অপশনটা দিই তাহলে প্রোগ্রামটা রান হবে। এই যে আমরা একটা কনসোল পেয়ে গেলাম, আউটপুট স্ক্রিন একটা পেয়ে গেলাম। তো এখানে প্রিন্ট প্লিজ এন্টার রেডিয়াস, তো আমরা এখানে যদি রেডিয়াসটা 3 দেই, হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধটা যদি আমরা 3 দেই, আমরা যদি এখন এন্টার প্রেস করি তাহলে আমাদের এরিয়াটা ক্যালকুলেট হয়ে যাচ্ছে কত, 28.274401। হ্যাঁ, তাহলে এই প্রোগ্রামটা আমাদের কি করতেছে, আমরা যে কোনো একটা ব্যাসার্ধ ইনপুট দিলে আমাদের ওই ব্যাসার্ধের সাপেক্ষে যে এরিয়া বৃত্তের ওই এরিয়াটা আমাদের ক্যালকুলেট করে দিচ্ছে। যেমন আমরা যদি ব্যাসার্ধ 5 দেই, 6 দেই, তখন আমরা এন্টার দিলে আমাদের এরিয়া হয়ে যাচ্ছে 113.097603। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামটা। আমরা আজকের ক্লাসে দেখলাম যে কিভাবে একটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করতে হয়, ফ্লোচার্ট তৈরি করতে হয় এবং প্রোগ্রাম তৈরি করতে হয়, আমরা এই জিনিসটা দেখলাম। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে মেইন ফাংশনের ভিতরে প্রতিটা লাইনের শেষে এগুলোকে বলে স্টেটমেন্ট, প্রতিটা স্টেটমেন্টের শেষে প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলে স্টেটমেন্ট, আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটাকে আপনারা বলেন সেন্টেন্স। প্রতিটা সেন্টেন্সের শেষে যেরকম একটা ফুল স্টপ থাকে ঠিক তেমনি সি ল্যাঙ্গুয়েজে প্রতিটা স্টেটমেন্টের শেষে আপনার একটা কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। হ্যাঁ, যেমন দেখেন এখানে প্রতিটা স্টেটমেন্ট শেষে একটা কি আছে, একটা সেমিকোলন আছে। তো আর এরিয়ার ক্ষেত্রে আমরা এখানে এর যে মানটা দেখতেছি এখানে দশমিকের পরে 6 ঘর পর্যন্ত দেখাচ্ছে। আমি যদি আবার দেখাই, দেখেন এখানে এর যে মানটা ভ্যালু, এরিয়ার যে ভ্যালুটা হচ্ছে এখানে দশমিকের পরে 6 ঘর পর্যন্ত আমাদের প্রিন্ট হচ্ছে। আমরা যদি দশমিকের পরে 6 ঘর না দিয়ে 2 ঘর পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে এখানে আমরা পার্সেন্ট এফ এর আগে আমরা 0.2 যদি দেই, এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে দেখবেন আমরা যদি আবার 3 ইনপুট দেই ব্যাসার্ধ, তাহলে এখন আমরা যে রেজাল্টটা পাবো, এখন দেখেন দশমিকের পরে মাত্র 2 ঘর প্রিন্ট হচ্ছে। তাহলে এটাই মূলত আমার আজকের ক্লাসের আলোচনা বিষয়বস্তু ছিল, যে আমরা খুব একটা সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বেসিক না জেনেও আমরা কিভাবে একটা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম তৈরি করতে হয়, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম তৈরি করতে হয়, আমরা এই জিনিসটা দেখলাম। তার আগে আমরা দেখলাম অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে তৈরি করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখলাম। তাহলে এইভাবে প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে যে আপনার চর্চার বিষয়। এখানে সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, যেহেতু ভাষা সেজন্য কি থাকবে, গ্রামার থাকবে। প্রোগ্রামিং এর ভাষায় গ্রামারকে বলে সিনট্যাক্স। হ্যাঁ, তো আমাদেরকে গ্রামার অনুযায়ী কিন্তু আপনার প্রোগ্রাম তৈরি করতে হবে। যেমন এখানে আপনি ইন্টিজার আর দিচ্ছেন, হ্যাঁ, আপনি এখানে কিন্তু 2 ওয়ার্ড দিতে পারবেন না, কারণ চলক নামকরণের কিছু নিয়মাবলী আছে। যেমন চলকের নামের শুরুতে কোনো অঙ্ক থাকতে পারবে না, ডিজিট থাকতে পারবে না, এরকম কিছু নিয়ম আছে। এগুলো হচ্ছে গ্রামার, সিনট্যাক্স।
তো আপনাকে এই গ্রামার গুলা জেনে আপনাকে প্রোগ্রাম রচনা করতে হবে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন, আপনারা প্র্যাকটিস করবেন। শিক্ষার্থীদেরকে বলছি আপনারা নিয়মিত সি প্রোগ্রাম করার চেষ্টা করবেন এবং চর্চা করবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাস নিয়ে, আপনারা আমাকে মেইল করতে পারেন বা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।